আসসালামু আলাইকুম। রাজনীতিতে মানুষের জেদ এবং স্বার্থপরতা এটা যে কোন পর্যায়ে মানুষকে নিয়ে যায় এবং জাতির কত ক্ষতি করে তা আমরা কয়েকটা বিষয় পর্যালোচনা করলে আমরা বলতে পারব। সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যদিও পাকিস্তান জেলে বন্দী ছিলেন, অথচ যুদ্ধ পরিচালনা করছেন অস্থায়ী সরকার এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন, সাধারণ জনগণ। কিন্তু স্বাধীনের পরে উনি আওয়ামী লীগ পরিবেশিত সরকার গঠন করলেন। তাহলে আমি আগে বলছিলাম এটা ভুল ছিল, কারণ একসঙ্গে যুদ্ধ করছে সহকর্মী, উনি নিজে সরাসরি অংশগ্রহণ করেন নাই বা সরাসরি নেতৃত্ব দেন নাই, সেজন্য ওনাকে কেউ দায়ী করেন নাই, কেউ ওনার অবমূল্যায়নও করেন নাই। কিন্তু ওনার উচিত ছিল ওই সময় যে যারা প্রত্যক্ষ যুদ্ধে অংশগ্রহণ করছে তাদেরকে সবাইকে নিয়ে সর্বদলীয় একটা সরকার গঠন করা। তাতে কী হতো, সীমিত পর্যায়ের কিছু রাজাকার, আলবদর বা স্বাধীনতা বিরোধী, সেটা হয়তো 7.5 কোটি লোকের ভিতরে হয়তো 1/2 কোটি ছিল। তাহলে বাকি 7 কোটি, আমি পুরো জনসংখ্যার হিসেবেই বলছি সব মিলায়া, তো 7 কোটি লোকের 14 কোটি চোখ, 14 কোটি হাত, এটা নিয়ে যদি উনি সরকারটা গঠন করতেন তাহলে কিন্তু দেশটা এরকম একটা খারাপ পর্যায়ে যাইত না। কিন্তু উনি এতই স্বার্থপরতা প্রমাণ রাখছেন যে ওনার অবহিত যে ওনার গুরু, রাজনৈতিক গুরু, ক্ষেত্র বিশেষে তাদেরও কোনো অবদান উনি ওনার রাজনীতিতে মূল্যায়ন করেন নাই। কারণ আমরা পিছনের ইতিহাস যদি দেখি তাহলে হয়তো হাতে কোনো 2-1 নেতার অবদানটা হয়তো জানতে পারি, বা 2-1 মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী এটা জানতে পারি। তাছাড়া তার পূর্বের যারা ছিলেন তাদের কিন্তু আমরা ওইভাবে জানি না। যাই হোক, তা ওনার জেদের কারণে সে তো সেই সদ্য স্বাধীন দেশে একটা প্রতিপক্ষ হবে, যাদের সাথে আমরা লড়াই করে যুদ্ধে জয়লাভ করছি তারা একটা প্রতিপক্ষ হিসাবে আছে। দেশ বিরোধীরা যারা বিরোধী ছিল তারা একটা প্রতিপক্ষ, আন্তর্জাতিক একটা প্রতিপক্ষ, সব মিলে ওনার খুব সতর্ক থাকা উচিত ছিল। এবং 72-এর নির্বাচন আর 73-এর নির্বাচনটা উনি অত ওই নিজস্ব জেনেতনভাবে যে ক্ষমতায় যাইতে হবে এটা নাও করতে পারতেন। সসম্মানে সবাইকে, যারা বিরোধী দলে যতটুকু সম্ভব আসন পায় এবং যোগ্যতা সম্মান পায়, ওইভাবে সরকার গঠন করলে এবং তাদেরকে মূল্যায়ন করলে ওই 75-এর পট হয়তো নাও আসতে পারত। যার জন্য এই জেদের কারণে, তার ভুলের কারণে, সেটা আমি আগেই বলছিলাম, ওনার বাড়ির সেন্ট্রি, ওনাকে বাছাই থেকে যারা মারা গেছেন, তারপরে ওনার মৃত্যুর পরে যারা নেতারা, অনেক নেতা বেঘরে প্রাণ হারিয়েছেন, অনেক সাধারণ কর্মী বেঘরে প্রাণ হারিয়েছেন। এবং একই ধারাবাহিকতায় এই যে রক্ষী বাহিনী বা বিভিন্ন দলের উভয়পক্ষেরই লোক মারা গেছে। এখন এই মৃত্যুটাকে যদি আমরা সংখ্যা হিসেবে ধরি তাহলে তো হবে না। আমার শত্রুও যদি হয় আর তারও যদি অকাল মৃত্যু হয়, হয়তো মানলাম উনি আমার শত্রু, কিন্তু তার তো একটা ফ্যামিলি আছে, তার সন্তান আছে, তার বাবা মা আছে, তার স্ত্রী আছে। তাহলে তার যদি অকাল মৃত্যু হয় তা ওই সংসারটার কী অবস্থা হয়? তাহলে আমি এরকম পরিস্থিতি কেন তৈরি করব? রাজনৈতিক নেতাদের তার বড় দায়িত্ব এবং তাদের অনেক দূরদর্শিতা থাকতে হয় যাতে এই জাতীয় বিষয়গুলো যাতে না আসে। কারণ আমার দেশের লোক, সে শত্রু মিত্র, আমার নিজের দল, ভিন্ন দল, সবাই তো দেশের সন্তান, সবারই সংসার পরিজন আছেন। রাজনৈতিক স্বার্থে কাউকে আমি হত্যা করাবো, কাউকে গুম করব, আর তার ওই সংসারগুলো নিঃশেষ হয়ে যাবে, তা সেটা তো দেশে একটা বোঝা তৈরি হয় গেল। এটা একই অবস্থায় এই আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই জেদের জন্য তিনি কিন্তু বিরোধী দলকে মোটে সহ্য করতে পারেন নাই। আমি যদি আমার প্রতিপক্ষ দলের ভালো কাজকে স্বীকার করি নেই, তাদের যথাযোগ্য সম্মান দেই, গণতন্ত্রের মূল চর্চাটা সঠিকভাবে করি, তাহলে কিন্তু
বিরোধী দলে থাকলেও তারা কিন্তু সরকারের এরকম শত্রু হয় না, প্রতিপক্ষ হয় কিন্তু শত্রু হয় না। তাহলে শত্রুতা তৈরি করা হয় শুধুমাত্রই তাদেরকে কোনো স্পেস না দেওয়ার কারণে, তাদের কাজের মূল্যায়ন না করার কারণে, তাদের অবদানকে অস্বীকার করার কারণে এগুলো হয়। তারপরে এই যে কোনো একটা কারো দ্বারা যখন কোনো নিগৃহীত কোনো মানুষ হয়, কি বিভিন্ন যে ধর্মেরই হোক, তখন ওই বিষয়গুলোকে হাইলাইট করা হয় এবং করে তাদেরকে উপহাস করা হয়। তাহলে তার নিজের দলের লোকেরা যখন এরকম ঘটনাগুলো ঘটায়, ওগুলো তো একটা সচেতনের চোখ এড়িয়ে যায়, ওগুলো তো আর কোনো কেস হয় না, সঠিক বিচার ওই ভিক্টিমেরা পায় না। তো এগুলো একটা। এইরকম যদি আমরা প্রতিদিন প্রতি দিনের হিসাব আমরা নেই, তাহলে এই রাজনৈতিক কারণে যে কত ফ্যামিলি প্রতিহিংসার বলি হয়ে, প্রতিহিংসার কেউ গুম, কেউ খুন, কেউ আর্থিক ক্ষতি, কেউ ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ধ্বংস, এরকম করে তো দেশেরই ক্ষতি করা হয়। এই যে হরতাল অবরোধে এই কত লক্ষ লক্ষ টাকার, লক্ষ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাহলে এই জিনিসগুলো তো দেখতে হবে। সরকারি দলের এবং বিরোধী দলের সবার এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি 21 আগস্ট গ্রেনেড হামলা, 21 আগস্টে গ্রেনেড 2004 হয়েছে। সেক্ষেত্রে যদি ওই হামলায় বিএনপি আওয়ামী লীগকে স্থায়ী শত্রু করে, তাহলে আমরা কেন জানলাম যে জরুরি অবস্থার সময় শেখ হাসিনা রান্না করছেন, খালেদা জিয়া নিয়ে একাত্রে খাইছেন? তাহলে বিপদে পড়ে যদি ওই সময় তারা দুজনে একজনের খাবার, রান্না করা খাবার আরেকজনকে শেয়ার করতে পারেন, তাহলে পরবর্তীতে আবার সেই শত্রুতা মাথা ছাড়া তুললে কীভাবে? তার মানে কি, কোনো দলের কোনো নেতাদের, সেই প্রধান নেতা হোক, পাতি নেতা হোক, তাদের ইচ্ছাই নাই যে সমন্বিতা বা সহ অবস্থান। এখন এই যে গণহারে যে যখন আমরা দেখি যে বিভিন্ন ভিন্ন মতের লোকজন দলের ভিতরে ঢোকে, সেটা আওয়ামী লীগেও ঢোকে, বিএনপিতে ঢোকে, জামাতেও ঢোকে। হয়তো জামাতে ওইভাবে নেয় না, তারা বিভিন্ন সময় দলের ভিতরে ঢুকে যায়, কিন্তু তাদের মূল উদ্দেশ্য দলের ইন্টারনাল কথাগুলো নিয়ে সময় মতো ওই তার নিজের দলের প্রাক্তন দলের তাদের কাছে পৌঁছে দেওয়া। যেমন আওয়ামী লীগে, ছাত্রলীগে, যুবলীগে এরকম কিন্তু বহু এই ঢুকছে। কাদের ভাষায় যেগুলো কাউয়া, তো এরকম কাউয়া কিন্তু বিএনপিতেও আছে, আওয়ামী লীগও আছে। আওয়ামী লীগে যেটা আছে সেটা তো প্রমাণ, এই আওয়ামী লীগ এই ক্ষমতা ত্যাগে হারে হারে টের পাইতেছে। কারণ তাদের নেতাদের অতিকথন, অতি আত্মবিশ্বাস, এসবের কারণে যেমন তারা ধরাকে সরা গান করছে। আবার এই যে তাদের ভিতরে যে কাউয়া, এই কাউয়া ঢোকার কারণে কিন্তু তারা মানে হঠাৎ করে দলের ভিতরে খবর নিয়ে এক সময় সেই তারা বিরোধী কাতার দাঁড়িয়ে গেছে। এখন মনে হয়, আমি মনে করি যে এখন এই মুহূর্তে বিএনপি যে অবস্থায় আছেন, তারা কিন্তু তারা সঠিক রাস্তায় আছেন, এবং এইভাবে যদি তারা থাকেন তাহলে কিন্তু তাদের মানুষের আস্থা বাড়বে, আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে, এটা আমি বলতে পারি। কিন্তু তারা যদি এখন আবার একটু ওই ছাত্রদের বা অন্য কোনো কারো পরামর্শে বা তাদের ভিতরে যদি কোনো এরকম কাউ ঢোকে, আর তাদের পরামর্শে যদি আবার সেই দৌড়দৌড়ি করে ওই ছাত্র সমন্বয়ক বা আরও কারো দেশ গেল এরকম হুজুকে তাদের ডেকে নেয়, তাহলে কিন্তু তারা আবার ওই তাদের শক্তিটা যাচাই করতেছে, তাদের মনোভাবটা নিতেছে। সময় সুযোগ আসলে কিন্তু আবার তাদেরকে এরকম অবমূল্যায়ন করবে। অতএব এখন এইবার যে অবস্থানে আছেন, এই যে এখন আবার শুনতে পাচ্ছি আবার 15 তারিখের একটা সমাবেশ ডাকবেন, ওখানে সব রাজনৈতিক দলকে ডাকবেন, সেখানে তো বিএনপি ডাকবে, ভালো কথা, কিন্তু বিএনপি তাদের অবস্থান যেন সঠিক রাখেন, যে আবার সেই দৌড় মারে সবাই, যে সবাই দৌড়ে গেলাম, দেশ গেল করে, কিন্তু একদিন পরে আবার বিএনপির অবমূল্যায়ন করবে। সেই আমার আগের এই চোরের গল্পের মতো, মানে আস্তে আস্তে শক্তিহীন এক এক দলের করবে, করে শেষ সময় বলবে যে তুমি কে। তো এখন এই জন্য বিএনপিকে এটা মাথায় রাখতে হবে, যাতে সামনের দিকে তাদের দলের ভিতরে এরকম কোনো কাউয়া না ঢোকে। আর আওয়ামী লীগ যে কাউয়া ঢুকবে কি না ঢুকবে,
আওয়ামী লীগের এখন নতুন করে বোঝা উচিত যে চিরস্থায়ী শত্রুও কেউ না, চিরস্থায়ী মিত্রও কেউ না। রাজনীতিতে আমরা 2007-এ হান্নান শাহ, খন্দকার দেলোয়ার, জিল্লুর রহমান এরা যেমন একযোগে সেই সেনা শাসকের এই যে ফখরুদ্দিনের সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং নিজেদেরকে সেভ করতে পারছেন, তাহলে এরকম অবস্থায় আমরা কেন আবার আসতে পারি না? কেন এই আবার সেই বিবেক মানে সাংঘর্ষিকভাবে থাকতে হবে সবাইকে? ও সময় যদি তারা একযোগে উভয় নেত্রীর মুক্তি লাভের জন্য তারা চেষ্টা করছিলেন, যে এখন কেন আবার বিরোধে গেছেন? পরবর্তীতে আবার এই মুহূর্তে আবার তাদের ওই সময়ের সেন্টিমেন্ট আনা দরকার। হয়তো তারা এখন হান্নান শাহকেও পাবেন না, আর খন্দকার দেলোয়ারও নাই, জিল্লুর রহমানও নাই। এখন যারা আছেন তাদেরকে এরকম নিতে হবে। আর ছাত্ররা সমন্বয় যদি ভালো কিছু করতে পারে ওয়েলকাম, কিন্তু তাদেরকে যে দিগ্ভ্রান্ত, তাদের যে দলছুট অবস্থান, তাদের ভিতরে যে হুঙ্কার, আস্ফালন এবং ধমক দিয়ে কথা বলা, বিভিন্ন জায়গায় হয়তো জায়গায় জায়গায় আরও কিছু খারাপ খারাপ খবর আসতেছে, এগুলো যদি তারা পরিত্যাগ করে ভালো একটা পর্যায়ে যাইতে পারে এবং রাজনৈতিক দল গঠন করে, তাহলে ওয়েলকাম। কিন্তু তারা তো এখন আর, তাদের নিয়ে প্রচণ্ড আশা ছিল, সেই 5 তারিখের পর থেকে অনেক আশা ছিল, কিন্তু তারা দেখা যায় ডে বাই ডে তারা সেই এখান থেকে ইউটার্ন নেওয়া হয়েছে, 180 ডিগ্রি দূরত্বে চলে গেছে। তাতে তাদের দ্বারা এরকম হবেও না, আর তাদের ভিতরে এরকম মনে হয় রাজনীতি সুলভ কোনো ব্যক্তিও নাই, কারণ রাজনীতি এত সহজ না। আর রাজনীতি করতে গেলে অন্তত কিছুটা ক্যারিজমেটিক আয়োজন মানে গুণাবলী থাকতে হয়। কারণ যারা একজন সচিব তাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, অথচ ওই পর্যায়ের বিদ্যাবুদ্ধি তাদের আয়ত্ত করতে হলে আরও অনেক পড়াশোনা করতে হবে, কিন্তু পড়াশোনা তো গেছে গোল্লায়, সামনে তো আরও যাবে। আর আমরা তো সামনে একটা জেনারেশন মনে হয় ওদের অর্ধশিক্ষিত অথবা অশিক্ষিতই থাকবে, তখন দেশে কিন্তু একটা গ্যাপ পড়ে যাবে। এটা সকলের মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম।